আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা সেশনটা শুরু করে দেই। মোটামুটি অনেকেই চলে এসেছেন। হ্যাঁ, তো আজকে যেটা আমরা করব, আমাদের তো মোটামুটি সিলেবাসটা শেষ হয়ে গেছে, তো আমরা রিভিশন দেওয়া শুরু করছি আজকে থেকে। হ্যাঁ, আজকে আমরা যে ইকোনমিক্স এর একটা ক্লাস আছে, আপনারা যে ভিডিও রেকর্ডিংটা দিয়েছিলাম ওটা কি দেখতে পেরেছিলেন? হ্যালো হ্যালো আজকে যে ভিডিও রেকর্ডিংটা দিয়েছিলাম ওটা কি দেখতে পেয়েছিলেন ম্যাক্রো ইকোনমিক্স এর উপরে? ম্যাম সময় পাই নাই এখনো। আচ্ছা, আমরা একটু রিক্যাপ করে দিই, আর কোশ্চেন গুলো একটু লিখে নেবেন কষ্ট করে আজকে। হ্যাঁ, আমি কালকে যে 3:30টার ক্লাসটা ওইটারই বেসিক্যালি মেকআপটা নিয়ে নিচ্ছি আজকে। হ্যাঁ, টাইমিং তো ঠিক আছে, মোটামুটি সবাই আসতে পেরেছেন? জি ম্যাম আসতেছে। আচ্ছা, ঠিক আছে। আমরা তো ফার্স্ট মিড টার্মে আমরা মাইক্রো ইকোনমিক্স এর কিছু জিনিস পড়েছি, এখন একদম বেসিক ম্যাক্রো ইকোনমিক্স এর কিছু জিনিস পড়বো। ম্যাক্রো ইকোনমিক্স বেসিক হলো হচ্ছে গভর্নমেন্টের যে ইকোনমিক্সটা আছে, গভর্নমেন্টের যে ইকোনমিক পলিসি, গভর্নমেন্ট কিভাবে যে টোটাল এগ্রিগেট ডিমান্ড বলতে হচ্ছে পুরা যে ডিমান্ডটা আছে, ডিমান্ড সেক্টরটা কিভাবে গভর্নমেন্ট ওটাকে হ্যান্ডেল করে, এই সব জিনিসগুলো এখানে আমরা আলোচনা করব। তো ডিটেলসে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই কেন ম্যাক্রো ইকোনমিক্স জিনিসটা আসলে কি। Macroeconomics is a branch of economics that deals with the structure, performance, behavior, decision making of the whole aggregate economy. অর্থাৎ পুরো ইকোনমিটা যেটা আছে সেটার যে স্ট্রাকচার আছে, পারফরমেন্স কেমন হবে, কেমন ট্রেন্ডে চলবে। আমাদের যে জিনিসটা দেখেন যে আমাদের ইকোনমিক ট্রেন্ড কি, আমাদের ইকোনমিক ট্রেন্ডটা হচ্ছে কি ইনফ্লেশন রেটটা খুব হাই, আমাদের কিন্তু স্টেবল ইকোনমি না। ট্রেন্ডটা দেখেছেন আমাদের সব সময় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন লেগেই আছে, যার ফলে হচ্ছে দ্রব্যমূল্যের কোনো কিন্তু স্টেবিলিটি আমাদের দেশে নাই। এটা হচ্ছে আমাদের বিহেভিয়ার প্যাটার্ন। তারপর অনেকগুলো বিহেভিয়ার প্যাটার্ন, সেটা হচ্ছে সব গভর্নমেন্টের যদি রুলস রেগুলেশন এগুলো ঠিক থাকে, ওই বিহেভিয়ার অনুযায়ী হচ্ছে মার্কেটটা তখন ওইভাবেই পরিচালিত হয়। ম্যাক্রোইকোনমিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ইকোনমিক্স দ্যাট ডিলস উইথ দ্য স্ট্রাকচার। অর্থাৎ এই মার্কেটের স্ট্রাকচার কেমন হবে, মার্কেটটা কি একটা ফর্মাল স্ট্রাকচারের মধ্যে দিয়ে যায়, রুলস রেগুলেশন এগুলো মানে, নাকি মার্কেটটা কিভাবে পারফর্ম করে, অর্থাৎ এই মার্কেটটা কি রেস্ট্রিক্টেড মার্কেট নাকি ওপেন মার্কেট, যে কেউ চাইলেই কি ইন করতে পারে, অথবা এখানে অনেক রেস্ট্রিকশন আছে মার্কেটে ইন করার জন্য। ওই হিসেবে কিন্তু মার্কেটটা পারফরমেন্সটা নির্ভর করে। বিহেভিয়ার প্যাটার্নটা কি কি টাইপের, এটা কি প্রাইস সেন্সিটিভ মার্কেট বিহেভিয়ার প্যাটার্নটা, নাকি কোয়ালিটিটাকে এনশিওর করার জন্য চেষ্টা করে, ডিসিশন মেকিং অফ দ্য হোল অর এগ্রিগেট ইকোনমিটা কেমন হবে ওইটা চেষ্টা করে। দ্য টু মেইন এরিয়াস অফ ম্যাক্রো ইকোনমিক রিসার্চ আর লং টার্ম ইকোনমিক গ্রোথ অ্যান্ড শর্ট টার্ম বিজনেস সাইকেল। ম্যাক্রো ইকোনমিকটা কি করে, যে লং টার্ম আপনার ইকোনমি যে গ্রোথটা আছে এটাকে নিয়ে কাজ করে, শর্ট টার্ম যে বিজনেস সাইকেলটা আছে অর্থাৎ বিজনেস চলতে থাকবে ইকোনমিতে ওইটা নিয়ে চেষ্টা করে। এই যে ম্যাক্রো ইকোনমির মাধ্যমে সব ডিসিশন গুলাকে নেওয়া হয়, যে কিভাবে কোন ট্রেন্ডে চলবে এই জিনিসগুলো নির্ধারণ করে দেওয়া হয়। ফর এক্সাম্পল, এখন আমাদের ম্যাক্রো ইকোনমিক্স দেখেন, এই যে আজকে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা লাগলো, তখন এইখান থেকে সরকার কি ধরনের ডিসিশন নেবেন। যেমন হচ্ছে কি ন্যাটোর দেশগুলা দেখেন এখনই বলে দিছে যে সবাই কিন্তু রাশিয়ার সাথে কোনো আর বাণিজ্য করবে না বা বিজনেস এগ্রিমেন্টে যাবে না, বাণিজ্য চুক্তি করতে পারবে না, কোনো ধরনের বিজনেস, এটা ওরা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে।
ওরা এখন কি করবে, ওরা একটা পলিসি করবে, পলিসি করে ওদের যে ইউরোপীয় মানে যে ন্যাটোর যে 30টা দেশ আছে ওরা যা করতেছে, ওদের দেশে যত বড়গুলো বিজনেসম্যান আছে তাদের উপর রেস্ট্রিকশন দিয়ে দেবে যে রাশিয়ার সাথে কোনো ধরনের আর বিজনেস করা যাবে না, এবং বিজনেস যদি কেউ করে থাকে তাকে কিন্তু বয়কট করা হবে, হয়তো বা তাকে বিজনেস করতে তাকে ফাইন করবে, কিছু একটা দিয়ে এটা বন্ধ করবে। এই টাইপের ডিসিশন গুলো আসলে গভর্নমেন্ট নিয়ে থাকে। এছাড়া গভর্নমেন্ট আর অনেক ডিসিশন নেয়, ধরেন আমাদের দেশে এখন চালের দাম হঠাৎ করে বেড়ে গেল, তখন গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে হলেও চালের দামটা স্টেবল রাখে যাতে জনগণ কিনতে পারে। এই টাইপের ইন্টারনাল অনেক ইস্যুর কারণে এই ম্যাক্রো ইকোনমিক্সে অনেক রেগুলারিটি ফাংশন আছে, যেটার মাধ্যমে আসলে একটা ইকোনমির স্টেবিলিটি ধরে রাখা হয়। তাহলে এটা যদি আসে, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাক্রো ইকোনমিক্স, আপনারা আশা করি লিখতে পারছেন, এটা একটা কোশ্চেন আসতে পারে। আপনাদের তো এবার অনলাইনে পরীক্ষা হবে তাই না, নাকি অফলাইনে? জি ম্যাম, অনলাইনে পর্যন্ত এখনো পর্যন্ত অনলাইনে পরীক্ষা হবে যেটা আমি শুনেছি, তারপর যদি কোন ডিসিশন চেঞ্জ হয় সেটা তো হলো। কালকে তো আপনারা ইউনিভার্সিটিতে আসছেন মনে হয়, কালকে এখন ম্যাম ইউনিভার্সিটি আসলে অনেকদিন যাবত অনলাইনে হচ্ছে, তো অনলাইনে হইলে মনে হয় সবচেয়ে ভালো হইতো পরীক্ষার আগে আসলে। আচ্ছা, এখন কালকে তো সবাই যাবে কিনা সেটা একটা ব্যাপার। অধিকাংশ আমি আজকের ক্লাসটা অনলাইনে নিচ্ছি, আমার 3:30টার ক্লাসটা হবে না, কিন্তু বাকি ক্লাসগুলো আমি আবার পরেরটা যদি ধরেন অফলাইনে থাকে আপনারা আইসেন, আরেকবার রিভিশন দিয়ে সামনাসামনি তাহলে সলভ করে দেওয়া যাবে অনেক প্রবলেম থাকলে, ঠিক আছে? আজকেরটা নিতে পারছি না, কিন্তু ওকে ম্যাম 5 তারিখেরটা আমি নিতে পারবো হোপফুলি। Why does the government encourage saving? এখন দেখেন, গভর্নমেন্টকে যখন আপনি গভর্নমেন্টে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে হয়, গভর্নমেন্ট কোথা থেকে টাকা পায়? একটা হচ্ছে কি আমাদের সেভিং থেকে টাকা পাবে গভর্নমেন্ট, আর একটা হচ্ছে ট্যাক্সেশন থেকে টাকা পাবে। এর বাইরে তো গভর্নমেন্টের নিজস্ব কোনো সোর্স অফ ইনকাম নাই, হয় ট্যাক্স ইম্পোজ করে ওকে টাকা কালেকশন করতে হয়, নয়তো সেভিংস থেকে কালেকশন। এই যে ফরেন রিজার্ভেশন বাড়লে যত বাড়ে তত কিন্তু আপনার কারেন্সিটা শক্ত হয়, যে বাংলাদেশের কারেন্সিটা কেন, আমেরিকার ডলারের মূল্য হচ্ছে বাংলাদেশি ডলারের তুলনায় এত বেশি, কারণ ওদের মানি রিজার্ভেশন বেশি, ওদের এই জন্য ওদের ডলারটা বা ওদের কারেন্সি অনেক পাওয়ারফুল দেন আস, ওদের ইকোনমি অনেক স্ট্রং। যে দেশে যত বেশি ইকোনমি স্ট্রং হবে এবং যত বেশি ইকোনমি স্ট্রং হলে কি হয়, দেশের রিজার্ভেশন বাড়তে থাকে। কারো ধর ফর এক্সাম্পল একটা মানুষের ইনকাম ভালো, অবশ্যই তার সেভিংসও ভালো থাকবে, সেরকম দেশের ক্ষেত্রে যে দেশের ইনকাম ভালো বা আর্নিংটা ভালো, গ্রোথ রেট ভালো, বিজনেস ভালো, সে দেশের ইনকামটা বেশি থাকবে, তখন তারা সেভিংসটাও ওইভাবে করতে পারে। এই সেভিংসটা করার জন্য আর গভর্নমেন্ট সবসময় এনকারেজ করে সেভিং। কেন এনকারেজ করছে আমাদের সেভিং? বিভিন্ন সঞ্চয়পত্রের মাধ্যমে হোক, বিভিন্ন সেভিং স্কিমের মাধ্যমে কেন করে থাকে? ইনভেস্টমেন্ট নিড টু বি ফাইন্যান্স ফ্রম সেভিং। আমাদের যত বলেন পদ্মা সেতু বলেন, এই সেতু বলেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, সরকারি ওন ডেস্কো, তারপরে এদেরকে চালানোর জন্য টাকা লাগে, তাই না? ওই টাকাগুলো কোত্থেকে আসবে? সেভিং আর ট্যাক্সেশন ছাড়া গভর্নমেন্ট ডাজন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ। Investors need to be financed from saving. If people save more, it enables the bank to lend more for investment দিতে পারবে, and economy where saving are very low means economy is losing. Hello. এখানে রাশিয়া কত মানে গেছে? Hello. ওই তালাও নাই। আচ্ছা, সজীব মজুমদার ভাই না উনি আনমিউট হয়েছেন, হ্যাঁ মিউট হয়েছেন। If people save more, it enable banks to, এখন ব্যাংক তো ইনভেস্টমেন্ট থেকে নাই বা সেভিং থেকে নাই, এছাড়া দেখবেন বিভিন্ন কোম্পানিকে আবার ব্যাংকগুলো কি করে, লোন দেয়। সে লোন দিয়ে ব্যাংক কোম্পানিগুলো কি করে, কোম্পানিগুলো বিজনেস করে, এখানে কিন্তু আবার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়। তো সেভিংস ছাড়া আসলে কোনো ইনভেস্টমেন্ট সম্ভব না, এই জন্যই গভর্নমেন্ট সেভিংটাকে এত এনকারেজ করে। An economy where savings are very low means that the economy is choosing short-term consumption over long-term investment. শুধু যদি কনজাম্পশনে যায় তাহলে কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কমে যায়। আবার একটা দেখেন, যদি কনজাম্পশনও না করে তাহলে কিন্তু আপনার ফ্যাক্টরি, তারপর আপনার যত ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে ওগুলোর কোনো ফাংশন নেই। তো গভর্নমেন্টকে চিন্তা করতে হয় যে আমার সেভিং এবং কনজাম্পশনের মধ্যে একটা ব্যালেন্স রেখে চলতে হবে, যাতে করে আমার ইন্ডাস্ট্রিগুলো যখন ইন্ডাস্ট্রিগুলো ইনভেস্টমেন্টের জন্য টাকা পায়, ইনভেস্টমেন্টটা যখন হয়ে যাবে সেই প্রোডাক্টটা সেল করা বা সেই সার্ভিসটা সেল করার জন্য যেন মানুষ টাকা এক্সপেন্ড করতে রাজি থাকে, খরচ করতে রাজি থাকে। এখন গভর্নমেন্ট কিভাবে সেভিংসটাকে ক্যালকুলেট করে? হাউ ডু ইউ ক্যালকুলেট গভর্নমেন্ট সেভিংস? মাইক্রো ইকোনমিক্সে করে।
National saving rates is the GDP অর্থাৎ gross domestic product that is saved rather than spent in an economy. It is calculate the difference between the national income and consumption divided by the income. অর্থাৎ যে ন্যাশনাল ইনকাম আছে সেটা দিয়ে যে টোটাল কনজাম্পশন আছে সেটাকে ডিভাইড করে এই জিডিপিটা পাওয়া হয়। অর্থাৎ ধর ন্যাশনাল ইনকাম এই যে আমাদের যে 7% অর্থাৎ আমাদের টোটাল যে ন্যাশনাল ইনকামটা আছে আমরা যে টোটাল খরচটা করি বা কনজিউম করি সেটা দিয়ে ডিভাইড করে কিন্তু আমাদের জিডিপিটা পাওয়া যাচ্ছে। What is the investment according to the macroeconomics? And investment কি হচ্ছে? Investment সবসময় মনে রাখবেন একটা অ্যাসেট or item accurate with the goal generating income or recognition. ইনভেস্টমেন্ট হতে পারে ল্যান্ডে, ইনভেস্টমেন্ট হতে পারে ফ্যাক্টরিতে, ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইনভেস্টমেন্ট হতে পারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। সব ইনভেস্টমেন্ট গুলার কিন্তু জেনারেট ইনকাম জেনারেট। আপনি বলবেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে কিভাবে ইনকাম জেনারেট হয়? একটা গভর্নমেন্ট যেমন একটা ব্রিজ, ধরেন আপনি এখনো পদ্মা ব্রিজের আমরা বেনিফিটটা দেখছি, আমরা কিন্তু যমুনা ব্রিজের বেনিফিটটা দেখতে পাচ্ছি। এই যে শুধুমাত্র যমুনা ব্রিজ করার ফলে দেখেন যে মিল্ক ইন্ডাস্ট্রিটা আছে অর্থাৎ মিলভিটা, ফার্ম ফ্রেশ এইগুলা যে আসছে ওই অঞ্চলে সবচেয়ে বেশি চারণভূমি এবং সবচেয়ে বেশি দুধের উৎপাদন হতো। এগুলা কিন্তু ঢাকায় বা পুরো বাংলাদেশে যেতে পারতো না। যখন এই ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করছে এটা কিন্তু একটা ইনকাম জেনারেশনে চলে গেছে। এই জন্যই বলা হচ্ছে ইনভেস্টমেন্ট ইজ অ্যান অ্যাসেট or item according to the goal of generating income or recognition. In an economy outlook, an investment is a purchase of goods that are consumed today but are used in the future generate wealth. কনজিউম করছে টুডে কিন্তু ফিউচারও জেনারেট করছে ওয়েলথ, সেটাকে আমি ইনভেস্টমেন্ট বলি। যেমন ল্যান্ড আপনার এখনো কিন্তু প্রডিউস করছে, ফিউচারে আপনাকে ওয়েলথের জন্য এটা কিন্তু কাজ করছে। Think of various type of investment as tool that can help you to achieve your financial goal. অনেক টাইপের each board investment type from bank, product to stock and bond has its own generate set of feature, risk factor, way in which they can be used as an investor. কি কি হতে পারে? আমরা ইনভেস্ট স্টকে ইনভেস্ট করতে পারি, বন্ডে ইনভেস্ট করতে পারি, মিউচুয়াল ফান্ড হতে পারে, ব্যাংক প্রোডাক্ট হতে পারে, অ্যানুইটিস হতে পারে, রিটায়ারমেন্ট প্ল্যান গুলো হতে পারে, সেভিং এডুকেশন হতে পারে, ইনিশিয়াল কয়েন অফারিং হতে পারে, ওদের কমোডিটি ফিচার, সিকিউরিটি ফিচার, ইন্স্যুরেন্সে আপনি করে থাকতে পারেন। এখন এই যে এত ইনভেস্টমেন্ট করছি, ইনভেস্টমেন্ট আসলে কেন দরকার? ইনভেস্টমেন্টটা হচ্ছে গিয়ে ইনজেক্ট করে সার্কুলার ফ্লো অফ ইনকাম। উইদাউট ইনভেস্টমেন্ট এই যে ইনকামটার যে সার্কুলেশন আছে এটা হবে না। আর ইনকাম সার্কুলেশন যদি না হয় তাহলে কিন্তু আপনার ইকোনমি স্টেবল হবে না। Investment spending is an injection into the circular flow of income. Investment refer to the increased capital asset, typically include investment by business, investment by property, and investment by government in social capital. Social capital আপনাকে কাজ করছে। Business investment comprise 65%, 85% majority of G7 country. G7 হচ্ছে কি 60টা সবচেয়ে রিচেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, ফ্রান্স, এগুলাকে বলা হচ্ছে। যাদের হচ্ছে কি মেজরিটি 85% টোটাল ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডের তারাই করে থাকছে। এই জন্য আমরা যখন এফডিআই এর কথা বলি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তাদের কাছেই বারবার যাচ্ছি। Firm invest for two primary reasons. Firstly, invest may be required to replace worn out falling machineries, equipment, building এর জন্য দরকার হয়। There is a two capital consumption arise from that continuous depreciation of fixed capital assets. Secondly, investment may be undertaken to purchase new machineries, equipment, building in order to increase productivity capacity. একটা হচ্ছে কি প্রথমে কেনার জন্য দরকার, আর একটা হচ্ছে এক্সপেনশনের জন্য দরকার হয়। Gross investment include both type of investment spending, but net investment only measure new asset rather than replacement of asset. The relationship is expressed the equation net investment gross investment minus depreciation. কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মেশিনারি, ফার্নিচার সবকিছুরই একটা ডেপ্রিসিয়েশন আছে। একমাত্র ল্যান্ড যার মূল্য কিন্তু কোনো ডেপ্রিসিয়েশন নাই, তার মূল্য কিন্তু বাড়ছে। আমরা যদি খেয়াল করে দেখি যে কোনো অ্যাসেট যেটা হচ্ছে কি মেশিনারিজ বলেন, ইকুইপমেন্ট বলেন, বিল্ডিং বলেন, আপনি ইনফ্রাস্ট্রাকচার দ্বারা করালেন, সেটার কিন্তু একটা ডেপ্রিসিয়েশন আছে। একটা সার্টেন স্টেজের পর এটার মূল্য কমতে থাকে, সেটাকে আমরা ডেপ্রিসিয়েশনের মাধ্যমে নির্ধারণ করে থাকি। ফর এক্সাম্পল, ইফ অ্যান এয়ারলাইন রিপ্লেস 5 ওন আউট এয়ারক্রাফট, identically new aircraft purchase 2 more aircraft in order to able fly more destination, then gross investment is 7, replacement investment is 5, and net investment is 2. অর্থাৎ আগেরটাকে আছে 5টাকে সে রিপ্লেস করছে এবং নতুন 2টাকে আনছে। এখানে কিভাবে ক্যালকুলেট করেছে দেখেন, আগে ওদের 5টা ছিল,
সে 5 টাকা করে রিপ্লেস করেছে, বলেছে 2টা নতুন কিনেছে বা কিনেছে, কারণ আগেরটা ডেপ্রিসিয়েশন হিসেব করতে আপনাকে ওই টাকা দিয়ে রিপ্লেস করতে হবে, রিপ্লেস করতে গিয়ে আপনার কত টাকা আরো লাগলো ওইটাকে আপনাকে ক্যালকুলেট করে দেখতে হচ্ছে। Economic theory, net investment carries more significance as it provides basic for economic goals. এখান থেকে আপনাদের সব ছোট ছোট শর্ট কোশ্চেন আসবে, যেমন দ্য সার্কুলার ফর্ম ইনকাম কি, ম্যাক্রো ইকোনমিক্স কি, ইনভেস্টমেন্ট কি, বা why how investment is doing, what are the primary reasons for investment, সার্কুলার ফ্লো অফ মানি বলতে কি বুঝেন, এই টাইপের ছোট ছোট কোশ্চেন গুলা দিব এবং ছোট ছোট করে লিখবেন। Circular of income. National income output expenditure are generated by activities of the two most vital part of economy is thousand and farmers engage in mutually beneficiary exchange. The determinants of investment circular flow ta ki dekhen, output expenditure je generate hoy by the activities of two most vital part of economy দুইটা সবচেয়ে ভাইটাল পার্ট, একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল ইনকাম আউটপুট, আর একটা হচ্ছে কি আউটপুট জেনারেট করা, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার যেটা করে, যেটার ফলে অর্থাৎ একটা হচ্ছে আমি বললাম না প্রোডাক্ট ক্রিয়েট করা, নতুন কিছু বানানো, ফ্যাক্টরি আসে, ওগুলো আসে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েটের মাধ্যমে তারা নতুন কিছুর মাধ্যমে তারা এই ইকোনমিটাকে আগিয়ে নিয়ে যায়। ইটস হাউসহোল্ড জি বলেন। হ্যালো, কিছু না বুঝতে পারলে একটু প্লিজ বলবেন। ন্যাশনাল ইনকাম আউটপুট এক্সপেন্ডিচার জেনারেটেড বাই দ্য অ্যাক্টিভিটিস টু মোড ভাইটাল পার্ট অফ ইকোনমি। এটা হচ্ছে একটা হাউস হোল্ড আর ফার্ম, যে আমি বললাম না ফার্ম ক্রিয়েট করে, হাউস হোল্ড কনজিউম করে, এন্ড অ্যাজ দ্য অ্যাকচুয়াল মিউচুয়াল বেনিফিট অফ এক্সচেঞ্জ অথবা বেনিফিশিয়াল অফ এক্সচেঞ্জের মাধ্যমে। দ্য ডিটারমিনেন্টস অফ ইনভেস্টমেন্টটা কি দেখেন, দ্য লেভেল অফ ইনভেস্টমেন্ট ইন ইকোনমি টেন্ড টু ভ্যারি greater extent than other component of aggregate demand. This is because that underlining determine also the tendency of change, that the determinant of investment are expected return on investment. আমি যদি ভালো রিটার্ন পাই তবে আমি ইনভেস্টমেন্টে যাব। Investment is a sacrifice which involve taking risks. This means that business entrepreneur, capital owner which require a return on their investment in order to cover the risks, earn a reward. In term whole economy, the amount of business profit is a good indication potential reward. আমি যদি কোথাও ইনভেস্ট করি আমি অবশ্যই প্রফিটের জন্য ইনভেস্ট করব, প্রফিটের জন্য ছাড়া আমি ইনভেস্টমেন্টে যাব না। Business confidence. Similarly, change in business confidence can have a considerable influence on investment decision. Uncertainty about the future can reduce confidence. অর্থাৎ যে বিজনেসে কনফিডেন্স থাকে সেই বিজনেসম্যানে আমরা ইনভেস্ট করি। যেমন আপনারা যদি শেয়ার বাজার যান, আপনারা বেক্সিমকো, স্কয়ার, দামি দামি কোম্পানিগুলো শেয়ার কিনতে কেন এত আগ্রহী হন? কারণ ওদের বিজনেসের প্রতি আপনাদের কনফিডেন্স আছে এবং ওদের রানিং অফ বিজনেসটা সাকসেসফুল। চেঞ্জেস ইন ন্যাশনাল ইনকাম. Changes in national income create accelerator effect. Economic theory suggests that the macroeconomic level, small changes in national income can trigger much larger change in investment level. Interest rate. Investment is inversely related to interest rate, which are cost borrowing and reward of lending. এখানে কিন্তু ইনভেস্টমেন্টে কত ইন্টারেস্ট রেট পাচ্ছে না। যদি ব্যাংকের ইন্টারেস্ট রেট ভালো থাকে, অনেক বেশি থাকে, মানুষ তখন কম ইনভেস্টমেন্ট করে, আর যদি ব্যাংকের ইন্টারেস্ট রেট কম থাকে তখন যদি ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন বেশি আসে তখনই মানুষ ইনভেস্টমেন্টে যায়। মানুষ ক্যালকুলেট করে যে আমি ব্যাংকে টাকা রাখলে কত টাকা ইন্টারেস্ট পাবো এবং আমি যদি ইনভেস্ট করি আমি কত টাকা প্রফিট পাবো। যদি দেখা যাচ্ছে ইনভেস্ট করার প্রফিট যে সেটা ইন্টারেস্ট রেটের চেয়ে ভালো তখনই মানুষ ইনভেস্টমেন্টে যায়, এইভাবে করে। ফার্স্টলি, ইফ ইন্টারেস্ট রেট রাইজ, দ্য অপরচুনিটি কস্ট অফ ইনভেস্টমেন্ট রাইজ. This means that rise in interest rate increase the return of fund deposit interest bearing account for making a loan, which reduce the attractiveness of investment relative to lending. অর্থাৎ এটা এখানে আমি বলছি ল্যান্ডিং, অর্থাৎ তখন মানুষ টাকা ধার দিতে চায় কারণ সে বেশি টাকা পাচ্ছে। Hence investment decision postpone until interest rate return to the lower level. Secondly, if interest rate rise,
ফার্ম মে অ্যান্টিসিপেট দ্যাট কনজিউমার উইল রিডিউস উইথ দেয়ার স্পেন্ডিং, কনজিউমারও কিন্তু এক্সপেন্স করা কমিয়ে দেয়, মানুষ সেভিং এর দিকে যায় কারণ সে বেশি টাকা পাচ্ছে। দ্য বেনিফিট অফ ইনভেস্টিং উইল বি লস, ইনভেস্টমেন্ট এক্সপান্ড রিকোয়ার্ড দ্যাট কনজিউমার লিস্ট মেনটেন টু কারেন্ট স্পেন্ডিং, therefore predicted fall is likely to discourage from investment force postpone investment decision। এখান থেকে যেটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে কি আপনাদের what are the determinants of investment, তখন আপনারা এগুলা লিখবেন। এবং যদি বলি যে what are the expected return of the business confidence, how business confidence will influence investment, তখন আপনারা এই কথাটা লিখলেই হবে, কারণ ছোট ছোট 2-3 মার্কসের কোশ্চেন আমি দিব, খুব বেশি দিব না, ঠিক আছে। আবার লিখতে হবে হাউ ইন্টারেস্ট রেট ইনফ্লুয়েন্স ইনভেস্টমেন্ট ডিসিশন অফ পিপল, তখন এই কথাটা লিখবেন। বুঝাতে পেরেছি সবাইকে? বুঝতে পেরেছেন? জি ম্যাম। জেনারেল এক্সেপশন বিকজ জি প্লিজ। আচ্ছা, জেনারেল এক্সেপশন এক্সপেকটেশন বিজনেস ইনভেস্টমেন্ট ইজ হাই রিস্ক অ্যাক্টিভিটিস, অবশ্যই, কারণ বিজনেসে আপনার লস এবং প্রফিট দুইটা হওয়ার সম্ভাবনা আছে। বিজনেসে কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না যে আমি 100% প্রফিট দিব, কারণ বিজনেসে দুই ধরনের ফ্যাক্টরস থাকে, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস আর একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস। ইন্টারনাল ফ্যাক্টরস বিজনেসের বিজনেসম্যান খুব যদি ইফিশিয়েন্ট হয় এবং খুব যদি ক্যাপাবল হয় এবং তার ক্লেভারিটি থাকে, সে কিন্তু কন্ট্রোল করতে পারে। কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টর সাধারণত সেই বিজনেসের যে ওনার বলেন, এন্টারপ্রেনার বলেন বা যে ম্যানেজিং গ্রুপ আছে তাদের হাতে থাকে না। কিছু কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে হঠাৎ করে চলে আসে, যেমন ধরেন বাংলাদেশে ধরেন হঠাৎ করে যে কোভিড ক্রাইসিসটা হয়েছে, পুরো ওয়ার্ল্ডের ইকোনমিকে হেলাইছে। এখন আমি যতই ভালো বিজনেসম্যান হই, আমার কোনো প্রোডাক্ট যদি কোভিড দ্বারা এফেক্টেড হয়, আমি কিন্তু বিজনেস করতে পারবো না। কারণ হচ্ছে কি আমি অনেক এফিশিয়েন্ট, আমি অনেক ভালো, আমার মধ্যে ক্যাপাসিটি এক্সপার্টাইজের কোনো কমতি নাই, কিন্তু কোভিড এর কারণে আমার বিজনেসটা রান আউট করলো না, যেটা আমাদের পর্যটন শিল্প অনেকেই সাফার করেছে। এখানে কিন্তু ওদের কোনো এফিশিয়েন্সির অভাব ছিল না, ওদের কোনো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বলেন কোনো কিছুরই অভাব ছিল না। বিকজ ইনভেস্টমেন্ট ইজ এ হাই রিস্ক অ্যাক্টিভিটি, জেনারেল এক্সপেকটেশন about the future will be influenced the firm business appraisal, eventually decision making. Any indication of a downturn in the economy, a possible change of government where rise of oil commodity price, যেমন ধরেন হঠাৎ করে তেলের দাম বেড়ে যায়, হঠাৎ করে কমে যাচ্ছে। তেলের দাম বেড়ে গেলে কি হয়, আপনার বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যায়, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট এটার সাথে একদম ডিরেক্টলি ইনভলভ আছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে, আপনি একটা প্রোডাক্ট কম্পিটিটিভ প্রাইসে বাড়ালেন, ডিউ টু ট্রান্সপোর্টেশন কস্ট ওইটার যিনি দাম বেড়ে গেল, তখন ওইটা বিজনেস কিভাবে কভার দিবে? এই জন্য বিজনেস ইজ অলওয়েজ সাম রিস্ক ফ্যাক্টর অফ অল দ্য, মানে দেয়ার আর সাম রিস্ক ফ্যাক্টর ইন অল দ্য বিজনেসেস। যেমন যুদ্ধ লাগতে পারে, এখন ধরেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগছে, এখন নেক্সট সিস্টেমে ইউক্রেন হচ্ছে কি সবচেয়ে বড় সয়াবিন তেলটির উৎপাদন করে, সবকিছু এখান থেকে নেক্সট সেকেন্ড লার্জেস্ট। এখন রাশিয়া, এখন আপনি বলেন যে তেলের বাজারটা তো এখন অস্থির হয়ে যাবে, এটা থেকে কারো কোনো হাত ছিল? যারা তেলের ব্যবসা করে ওরা কিভাবে ট্যাকেল দিবে ওরাই জানে। Where and rise in oil and other commodity price may reduce expected benefit, increase expected cost of investment. Corporate tax, হঠাৎ করে গভর্নমেন্ট ট্যাক্স এর পরিমাণ বাড়ায় দিল, firm pay corporate tax on their profits, so reduction in tax increase profit after tax is paid, and these tax incentives are investment. The level of saving, household corporate saving provide flow of fund of financial sector, which means the fund are available for investment. Increased saving may reduce interest rate, stimulated corporate borrowing and investment. The accelerator effects, small changes in household income spending can trigger much larger changes in investment. This because the firm expect new sale order to be sustained in the long run, purchase larger quantity of capital of goods, then they need to be short run. এই জিনিসগুলো আমরা আজকের মতো ইকোনমিক্স থেকে পড়বো, আমি এরপর অ্যাকাউন্টিং এ যাব। ইকোনমিক্স এর থেকে কোশ্চেন গুলো আপনারা একটু লিখে ফেলেন, এরপর আমি একটা রিভিউ দিচ্ছি। হ্যাঁ, কোশ্চেনটা লিখেন, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাক্রো ইকোনমিক্স? ম্যাম 1 মিনিট দাঁড়ান, খাতাটা বের করে নি। আচ্ছা করেন, আগে তুলেন, আমি প্রত্যেকটা ছোট ছোট কোশ্চেন গুলো আমি দিয়ে দিচ্ছি যাতে আপনারা এভাবে করে কোশ্চেন গুলোর প্যাটার্ন বুঝতে পারেন। হ্যাঁ, কাছাকাছি কোশ্চেন আসবে, হুবহু যে এটাই দিব কোনো কথা নাই, কারণ আমি লিখে নিচ্ছি না, কিন্তু এর বাইরে কিছু হবে না, সিলেবাসের বাইরে কিছু দিব।
ম্যাম বলেন। এই যে এখানে আছে দেখেন, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাক্রো ইকোনমিক্স? নেক্সট ম্যাম। নেক্সট হচ্ছে why does government encourage saving? ম্যাম মাউস দিয়ে একটু মার্ক করেন, আমি আপনাদের স্ক্রিনশট দিতেছি। এই যে আন্ডারলাইন করে দেন ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। ম্যাম আমি তো মাত্র জয়েন করছি, বুঝতে পারিনি এটা কেন। এগুলো হচ্ছে কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি, চ্যাপ্টার ক্লোজ। তো কি ধরনের কোশ্চেন আসবে, কোশ্চেন গুলো ওনারা বলে আন্ডারলাইন করে দিতে, ওনারা কেউ স্ক্রিনশট দিচ্ছেন, কেউ লিখছেন। ও ম্যাম থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এখান থেকে কি শুরু হয়? এখান থেকে তো শুরু ম্যাম, যা হ্যাঁ, স্লাইড মানে আমি তো চ্যাপ্টারটা শেষ করে সবাইকে কোশ্চেন গুলা দিয়ে দিচ্ছি এখন। ও আচ্ছা আচ্ছা ম্যাম, একটু প্রথম থেকে যদি দিতেন, আমি একটু এটাই লেট হয়ে গেছে প্রথম, তো। ও আচ্ছা এটাই আচ্ছা থ্যাংক প্রথম। ইউ। জি, তাছাড়া এই স্লাইডটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি প্রিভিয়াস ক্লাসে, সবগুলা দিয়ে দিয়েছি। জি ম্যাম দিয়েছি। ম্যাম নেক্সট। হোপফুলি হয়েছে দুইটা লেখা। ইয়েস ম্যাম। এখানে আমি একটু বলবো, আপনারা একটু লিখবেন। হ্যাঁ, লিখেন যে টু প্রাইমারি রিজন ফর ইনভেস্টমেন্ট, এক্সপ্লেন দ্য টু প্রাইমারি রিজন ফর ইনভেস্টমেন্ট, ম্যাম একটু ওয়েট ম্যাম। explain firms two primary reason for investment. জি ম্যাম। Define the circular of income. Define the circular of income. জি ম্যাম। Write down the determinants of investment. Write down the determinants of investment. জি ম্যাম। How expected return on the investment, how expected return on the investment, expected return on the investment influence investment. How the expected return on the investment influence investment. Determinants কিন্তু যখন আসবে, write down the determinants of investment, তখন কিন্তু সবগুলা শুধু নাম লিখবে।
the expected return on investment, business confidence, আর যখন বলবো যে how the expected return on the investment, তাহলে ডিটেলস লিখতে হবে নাকি? investment influence investment, শুধু এইটুকু লিখতে হবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, জি জি। Why business confidence is important for investment? Why business confidence is important for investment? Why business confidence is important for investment? ম্যাম আমি একটু বলি, হোয়াই বিজনেস কনফিডেন্ট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, why business confidence is importance for investment? Why business confidence is important for investment? এই যে এটা আনসার। আপনাদের 2-3 নম্বরের বেশি শর্ট কোশ্চেন থাকবে না। জি ম্যাম, এটা লেখা শেষ ম্যাম। How changes in the national income influence investment? হাউ ন্যাশনাল ইনকাম, ম্যাম একটু আবার How changes in the national income, আপনি ফোকাস করেন এখানে, how changes in the national income influence investment, ঠিক আছে, আন্ডারলাইন করে দিয়েছি। How changes in national income influence investment? জি জি ম্যাম। How interest rate influence investment decision of people? How interest rate influence investment decision of people? How interest rate influence investment decision of people? জি ম্যাম, তাহলে কি অ্যানসার যে নিচের টুকু লিখলে হবে? এই যে এটাই, ঠিক আছে। জি ম্যাম। How interest rate influence the investment decision of people? তারপর ম্যাম, What are the general expectation? হোয়াট আর দ্য জেনারেল এক্সপেকটেশন Of investment, এই যে এগুলা, এক্সপেকটেশন অফ ইনভেস্টমেন্ট। এই যে এটা জি ম্যাম। হয়েছে, এইটুকুই আজকে। এটা আমি এখন আপনাদের জন্য নেক্সটটাতে চলে যাচ্ছি। আমি লেজারটা শুরু করে দিই, অ্যাকাউন্টিং এর একটা একটু দিয়ে দিই জি আজকে। ম্যাম, শুরু করতে পারেন। আচ্ছা, লেজার থেকে আমরা অলরেডি লেজারটা আমরা করেছি। লেজারটা হচ্ছে কি আমরা জার্নাল থেকে করি, আমরা কিন্তু অলরেডি মিড টার্মের আগে ক্লাসে করেছি। যেহেতু আমাদের যে আরেকটা সেকশন আছে ওরা কভার করতে পারেনি, তাই এটা আমরা পরে এক্সক্লুড করেছিলাম বা বাদ দিয়েছিলাম। এবার হচ্ছে কি আমরা আবার রিভিশন দিয়ে ওইখান থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। লেজারে প্রথমে আসতে পারে ডেফিনেশন। লেজার হচ্ছে কি একটা ভ্যারিয়াস অ্যাকাউন্ট থাকে। লেজারে যেটা হচ্ছে কি যে জার্নালে যেমন আপনার হচ্ছে কি একটা কলামের মধ্যে সবগুলো অ্যাকাউন্টের ডিটেইলস দিয়ে, লেজার হচ্ছে প্রত্যেকটার জন্য, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল যতজনের অ্যাকাউন্ট আছে সবার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট করা হয় এবং পোস্টিং গুলো এভাবে দেওয়া হয়। ক্যাশ অ্যাকাউন্টে যেটা ডেবিট সাইডে ওটা ডেবিট সাইডে লিখবো, যেটা ক্রেডিট সাইডে থাকে ওটা ক্রেডিট সাইডে লিখবো। এভাবে করে ক্যাশ অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আছে আমরা নির্ধারণ করে থাকি, ঠিক আছে। তো লেজার ইজ দ্য পোস্টিং, আমরা পোস্টিং করতে পারি যে কোনো সময় যে কোনো ভাবে দিতে পারি। লেজারের একটা আমরা লুক দিয়ে দিই। লেজারটা হচ্ছে এইভাবে আমরা একটা কলাম গুলা বা টেবিলটা এরকম ডেট থাকে, পার্টিকুলার থেকে জিএফ থাকে এবং অ্যামাউন্টটা থাকে। একটা থাকে ডেবিট সাইড, একটা থাকে জার্নাল ফরওয়ার্ড। কোন জার্নাল থেকে আসছে এখানে ওই জার্নাল ফরওয়ার্ডিং এর নামটা আপনারা লিখে দেওয়া হয়। এখন এখান থেকে ধরেন আপনি দুইটা কোশ্চেন পাচ্ছেন, একটা হচ্ছে কি রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ লেজার, লিখে রাখেন ডেফিনেশন অফ লেজার, এই যে এটা। ম্যাম স্ক্রিনে তো আসে নাই। ম্যাম স্ক্রিনে একটু শেয়ার করে দেন ম্যাম। স্ক্রিনে শেয়ার আসলে দাঁড়ান, ওইটাই বন্ধ করে এটা করে দিই। জি ম্যাম। এই যে এখন দেখতে পাচ্ছেন? ম্যাম এখন জি জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ,
এই যে এটা আপনাদের আছে, এটা হচ্ছে কি আপনাদেরকে যে পিডিএফ দিয়েছে এটা হচ্ছে 4 নাম্বারটা, ঠিক আছে, লেজার জি পোস্টিং জি এন্ড ট্রায়াল ব্যালেন্স, ওইখান জি থেকে ম্যাম পাবেন। আছে। রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ লেজারটা আপনারা দেখবেন, ডেফিনেশন অফ লেজারটা এখানে দেওয়া হচ্ছে, এটা একটা কোশ্চেন আসবে, অথবা ডিফাইন লেজার বললে ওটা দিয়ে দিবেন। আরেকটা হচ্ছে কি রুলস রিগার্ডিং পোস্টিং, এই যে রুলস রিগার্ডিং লেজার পোস্টিং কিছু রুলস আছে, কি কি রুলস আছে সেটা একটু দেখেন। প্রথম হচ্ছে গিয়ে সেপারেট অ্যাকাউন্ট শুড বি ওপেন ইন দ্য লেজার ফর, আমি যেটা বললাম প্রত্যেকের জন্য আলাদা আলাদা আমরা একটা অ্যাকাউন্ট খুলি, পোস্টিং ট্রানজাকশন রিলেটিং ডিফারেন্ট অ্যাকাউন্ট রেকর্ডেড ইন দ্য বুক, the concerned account which has been debited in the journal should be debited and in the ledger wherever reference should be made in the other account which is credited in the journal. The concerned account which has been credited in the journal should be credited in the, এটা হচ্ছে বেসিক রুল, আমি যেটা বলে দিয়েছি আপনাকে আলাদা অ্যাকাউন্ট খুলবেন, জার্নালে যেটা ডেবিট সাইডে ছিল লেজারও সেটা ডেবিট সাইডে যাবে, যে অ্যামাউন্টটা ক্রেডিট সাইডে ছিল যে সেটা ক্রেডিট সাইডে যাবে। এখন দেখেন এই যে স্যালারিজ অ্যাকাউন্ট 10,000 টাকা টু ক্যাশ অ্যাকাউন্ট, এখানে আপনি একটা স্যালারি অ্যাকাউন্ট খুলবেন, স্যালারি অ্যাকাউন্টে এটা যাবে হচ্ছে কি ক্যাশ অ্যাকাউন্টের নামে, যে ক্যাশ অ্যাকাউন্ট থেকে আমরা 10,000 টাকা, এবং ক্যাশ অ্যাকাউন্টে এটা যাবে স্যালারি অ্যাকাউন্টের নামে, ক্রেডিট সাইডে থাকবে। কিন্তু দেখেন বসাইছেন কিন্তু ক্রেডিট সাইডে, ক্যাশ অ্যাকাউন্টে স্যালারি অ্যাকাউন্টটা ক্রেডিট সাইডে কেন বসিয়েছি, যে ক্যাশ অ্যাকাউন্টে স্যালারি বাবদ 10,000 টাকা কমে গেছে, এই নামটাতে আমি না রাখলে আমি বুঝতে পারবো না। আবার স্যালারি অ্যাকাউন্টে 10,000 টাকা আমি পেয়েছি, দিয়েছি স্যালারি অ্যাকাউন্টটাতে, কিভাবে দিয়েছি, ক্যাশে দিয়েছি, আর যদি ব্যাংকের মাধ্যমে দিতাম তাহলে ব্যাংক অ্যাকাউন্টে আমি এটা দেখাতাম। এখন দেখেন ইলাস্ট্রেশনটা আমরা করি বা এক্সাম্পলটা আমরা দেখিনি, এই টাইপের এক্সাম্পল আসবে। জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজাকশন পোস্ট দ্য লেজার ব্যালেন্স ইন অ্যাকাউন্ট অফ 31 March 2006. রাম স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাপিটাল 10,000 টাকা, তাহলে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমার ক্যাশ হিসেবে টাকা ঢুকছে, তো ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে আমার ক্রেডিট। তাহলে এটা এই যে ক্যাশ অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্টে কিভাবে যাবে দেখেন, ক্যাশ অ্যাকাউন্টে যাবে যে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশে ডেবিট থেকে তো আমার বেড়েছে সেটা হচ্ছে 10,000 টাকা যাবে, এবং ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই ক্যাশ অ্যাকাউন্ট 10,000 দেখাবো, কারণ আমি ক্যাপিটাল হিসেবে 10,000 টাকা ক্যাশে আমি রেখেছি, এটা দিচ্ছি। সেকেন্ডটা একটু দেখি, হি পারচেজ গুডস ফ্রম মোহন অন ক্রেডিট 22,000 টাকা, পারচেজ গুড ফ্রম মোহন, অর্থাৎ মোহন থেকে পারচেজ করে, তাহলে গুডস চলে আসছে, তাহলে আমার পারচেজ অ্যাকাউন্ট ডেবিট এবং মোহন অ্যাকাউন্ট ক্রেডিট, মোহন আমার থেকে পায়। তাহলে আমার যে পারচেজ অ্যাকাউন্টটা আছে সেখানে আমি কিভাবে দেখাবো দেখেন, পারচেজ অ্যাকাউন্টে টু মোহন 2,000 টাকা পায়, মোহনের নামে লিখবো, এবং মোহনের অ্যাকাউন্টে বাই পারচেজ 3,000 টাকা আমাকে দিতে হবে, আমার যে কোনো সময় এটা শোধ করতে হবে। হি পেড ক্যাশ টু মোহন 1,000 টাকা, মোহনকে 1,000 টাকা ক্যাশ দিয়ে দিয়েছে, তাহলে মোহন অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, মোহনকে আমি 1,000 টাকা দিয়ে দিয়েছি, তাহলে আমার ক্যাশ অ্যাকাউন্টে আমার 1,000 টাকা, মোহনকে দিয়েছি 1,000 টাকা, তো ক্যাশ অ্যাকাউন্টে আমার ক্রেডিট সাইডে আমি মোহনের নামে 1,000 টাকা লিখবো, কারণ মোহনকে আমি দিয়ে দিয়েছি, আমার ক্যাশ থেকে কমে গেছে, এবং মোহনের অ্যাকাউন্টে 1,000 টাকা আমি লিখবো ডেবিট সাইডে, মোহন পেয়ে গেছে দেখে, এই যে ক্যাশ থেকে আমি 1,000 টাকা পেয়েছি ক্যাশে, মোহন এই জন্য ডেবিট সাইডে লিখলো। হি সোল্ড গুডস টু সুরেশ এত, এখন আমি ধরেই নিচ্ছি এটা ক্যাশে করেছে, কারণ সে লিখে নেই যে ক্রেডিটে করেছে, তাহলে গুডস সোল্ড করছি, তাহলে আমার সুরেশকে আমি দিয়ে দিয়েছি, তাহলে আমার যে সেলস অ্যাকাউন্ট আছে অবশ্যই সেটা হচ্ছে কি ক্যাশ অ্যাকাউন্টে আমার টাকা আসছে, সুরেশকে আমি বিক্রি করে দিয়েছি, বা টু সেলস সুরেশ অ্যাকাউন্ট, সুরেশকে আমি বিক্রি করেছি, তাহলে দেখা যাচ্ছে সোল্ড টু সুরেশ, তাহলে সুরেশকে আমি 2,000 টাকা, আমার সুরেশ থেকে আমার কি হয়েছে, গুডস সোল্ড হয়েছে, তাহলে আমার গুডস এর পরিমাণ কমবে আর সুরেশের টাকা বেড়ে যাবে, সোল্ড করেছি তাহলে বিক্রি করেছি, টু সেলস অ্যাকাউন্ট এত, সুরেশ থেকে আমার 2,000 টাকা আমি পেয়েছি, এখন সুরেশকে ওটা ধরেই রাখছি বিং গুডস সোল্ড টু সুরেশ, এটা ডেবিট নাকি ওটা আমি ক্যাশে করেছি না কিছু নাই দেখে আমি সুরেশ অ্যাকাউন্ট রাখলাম, যদি আমি ক্যাশে করতাম তাহলে আমার ক্যাশ অ্যাকাউন্টে এটা বাড়তো, তাহলে এই যে ও ধরেই নিছে ক্যাশ অ্যাকাউন্টে সুরেশ থেকে, এই যে দেখেন ক্যাশ অ্যাকাউন্টে আমি কোথা থেকে আসছে, দেখেন ক্যাশ অ্যাকাউন্টে 2,000 টাকা ওর আসছে, কিন্তু এটা ক্যাশ অ্যাকাউন্টে আমি দেখাতে পারছি না, কারণ আমি জানি না সুরেশ কি আমার থেকে ক্রেডিটে নিয়েছে নাকি ক্যাশে নিয়েছে, যদি ক্যাশে নিতে 2,000 টাকা সোজা ক্যাশে দেখা দিতাম আর সেলসে দেখা, এখন সুরেশ অ্যাকাউন্টে আমার 2,000 টাকা আমার দেখাতে হবে ক্যাশে, মানে আমি যে কোনো সময় পাবো সেলস অ্যাকাউন্ট হিসাবে, এই যে সুরেশের টু সেলস এত, এবং আমার যে সেলস অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমার সুরেশের নামে
আমার 2000 টাকা চলে গেছে, এই যে পণ্য চলে গেছে, এই জন্য আমি ক্রেডিট সাইডে দেখাচ্ছি গুডস চলে গেছে। হি রিসিভ ক্যাশ ফ্রম সুরেশ, 3000 টাকা ক্যাশ পেয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সুরেশ অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশে আমি দেখাবো সুরেশের নামে 3000 টাকা এবং সুরেশের অ্যাকাউন্টে ক্রেডিটে চলে যাবে ক্যাশে 3000 টাকা, যেহেতু সে দিয়ে দিয়েছে বাই ক্যাশ অ্যাকাউন্ট। হি ফার্দার পারচেজ গুডস ফ্রম মোহর, এত 2000 টাকা করেছে। এখন আমি জানি না সে ক্রেডিট করেছে কিনা, আমি ধরেই নিব ক্রেডিট, যেহেতু লিখে নেই। মোহন অ্যাকাউন্ট থেকে পারচেজ অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট, মোহন অ্যাকাউন্ট ক্রেডিট। এখন পারচেজ অ্যাকাউন্টে যে মোহনের নামে আমি ডেবিট সাইডে লিখবো হচ্ছে কি 2000 টাকা এবং মোহনের অ্যাকাউন্টে আমার পারচেজ অ্যাকাউন্টের 2000 টাকা আমি দেখাবো ক্রেডিট সাইডে, আমি যেহেতু পাই টু পারচেজ। দেন হি পেড ক্যাশ টু মোহন, 1000 টাকা, তাহলে ক্যাশ মোহন অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। মোহনকে 1000 টাকা আছে, ক্যাশে এখানে দেখাবো হচ্ছে কি মোহনের নামে 1000 টাকা আমি দিয়ে দিয়েছি, ক্যাশ অ্যাকাউন্ট থেকে কমে গেল এবং মোহনের অ্যাকাউন্টে আমার 1000 টাকা ডেবিট সাইডে মানে টু ক্যাশ রিসিভ করেছে, পেয়ে গেল। হি ফার্দার গুডস সোল্ড টু সুরেশ, 2000 টাকা আবার সেল করছে, এখন আবার সুরেশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। সুরেশের অ্যাকাউন্টে যে ডেবিট সাইডে বাড়বে 2000 টাকা, সেলস অ্যাকাউন্টে আমার সুরেশের নামে ক্রেডিট সাইডে থাকবে। হি রিসিভ ক্যাশ ফ্রম সুরেশ, 1000 টাকা ক্যাশ পেয়েছি, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সুরেশ অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশে যে আমি দেখাবো হচ্ছে কি আমার 1000 টাকা বেড়ে গেছে এবং সেলস অ্যাকাউন্ট থেকে আমার যে টাকাটা আছে সেটা কমে গেছে সুরেশ অ্যাকাউন্ট থেকে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কমে গেছে। এই টাইপেরই লেজার আসবে, আপনি হোপফুলি আপনারা পারবেন, কারণ এটা অ্যাসাইনমেন্ট আপনারা আমাকে দিয়েছিলেন আগে। এই টাইপেরই আসবে, এর চেয়ে কঠিন কিছু আমি দিব না, হোপফুলি আপনারা পারবেন। এই দুইটা চ্যাপ্টার থেকে কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম, এগুলো তো এই যে মিডেও আমাদের করাইছিলেন মনে। হ্যাঁ, লেজারটা তো পড়িয়েছিলাম, এটা রিভিশনই দিলাম, তো জি হোপফুলি ম্যাম। আপনারা পারবেন। আর আপনারা আমাকে ক্যাশ বুকেরটা একজনেরটা পেয়েছি আমি, একজনের ইসে পেয়েছি, অ্যাসাইনমেন্ট পেয়েছি। আমরা আপনারা যারা আমাকে মিডের আগে যারা মানে সাবমিট করছিলাম অ্যাসাইনমেন্ট, এখন কি আবার তাদের আবার দিবেন? সাবমিট করতে হবে? হ্যাঁ, কারণ আপনাদের তো ওই যে পিপিটির কোনো নাম্বার আমি দিতে পারছি না, ওই যে ধরেন ক্লাস টেস্টের জন্য ম্যাডাম বলছে। ক্লাস টেস্টের জন্য আমি নিতে পারছি না দেখে দিলাম, কারণ ক্লাস টেস্টে অনেকেরই নাম্বার খুব খারাপ ছিল। ঠিক আছে ম্যাম, তাহলে আমরা যারা এখনো দেইনি তারা কি রিসেন্টলি দিলে ভালো হবে নাকি? হ্যাঁ, দিয়ে দেন, ওই যে মেইলে দিয়ে দেন, আমার মেইল আইডি তো সবার কাছে আছে। জি ম্যাম। ম্যাম, ওই যারা অ্যাসাইনমেন্ট দিতেছে পরীক্ষার আগে তাদের একটা লিস্ট দিয়ে দেন, তাহলে কে কার্ডটা পাইলেন আচ্ছা, আমি দিয়ে কার্ডটা দিব, পাইলেন না। আমি জমা করতেছি, আমার তো একটা অফিসিয়াল ইমেল, এখানে আপনাদের বাইরে আর কেউ মেল দেয় না, সো এটা আমার ট্র্যাক রেকর্ড রাখার সুবিধা হয়। হ্যাঁ, শুধু সাবজেক্টে লিখবেন অ্যাকাউন্টিং ইকোনমিক্স ক্যাশ বুক অ্যাসাইনমেন্ট, তাহলে আমি সার্চ দিলে একসাথে পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তার ঠিক মানে আছে ম্যাম দুইটাই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, দুইটাই করতে হবে, একটা হচ্ছে সিটির মার্কস হিসেবে দিয়ে দেবো আর একটা অ্যাসাইনমেন্টের মার্কস হিসেবে। ঠিক আছে? জি ম্যাম। আর ক্যাশ ঠিক বুকটা আছে। করে দিলে তো আপনাদের জন্য সুবিধা, রিপিট হয়ে গেল আর পরীক্ষার সময় সমস্যা হবে না। মানে নির্ধারিত কোনো সময় আছে নাকি? পরীক্ষার আগে এরকম? দেন, পরীক্ষার আগে আচ্ছা, দেন। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, পরীক্ষা তো মানে 13 তারিখ থেকে, তাই না? না ম্যাম, 15 তারিখ 15 থেকে। তারিখ। ও, এখন 15 তারিখ থেকে, তো আমাকে আপনার 15 তারিখের মধ্যে দিয়ে দেন, 15 মার্চের মধ্যে। ম্যাম এবার তো ওকে ওই যে ম্যাম। আমি তো ম্যাম ওই যে ক্যাম্পাসে পরীক্ষা দিয়েছিলাম, এবার তো অনলাইনে ম্যাম, সবাই অনলাইনে আর রাতের 8টায় দেখলাম। তো সেক্ষেত্রে ম্যাম এই যে গুগল ফর্মে এক্সামটা নেবেন নাকি ম্যাম আমরা লিখে জিমেল করে দিলে হবে আপনাকে? না না না, গুগল ফর্মে নিব, গুগল ফর্মে ইজি, যারা দিয়েছে তারা জানে, সাবমিট করতে ইজি, গুগল জিমেলে দেওয়া আর গুগল ফর্মে দেওয়া একই কথা। জি ম্যাম, ওখানে ওই যে ইয়ে করে আপনার স্লাইড একটা রে ওই গুগল ফর্মে দিলে কি, ধরেন আপনি একটা পরীক্ষার আন্ডারে আপনারা দিলেন, সবগুলো আমার একসাথে থাকে, তার মানে আমার চেক করতে সুবিধা হয়, এখানেই নাম্বারিং করা যায়। আর জিমেলে দিলে কিন্তু বাই চান্স মিস হয়ে যাওয়ার চান্স থাকে, এদিক ওদিক চলে যায়। এটা জি হচ্ছে জি একটা পরীক্ষার জন্য একসাথে সুন্দর করে সবগুলা সিরিয়ালি আসতেছে,
সো আমি দেখতে পাচ্ছি আমার কতজন অ্যাটেন্ডেন্স ছিল, ওই অ্যাটেন্ডেন্সটা আমাকে আবার রেজিস্টার অফিসে জমা দিতে হবে। তাই বলি যে অন টাইমে দিতে, কারণ এটা যদি বন্ধ হয়ে যায় রেজিস্টার অফিসে আমাকে সাথে সাথে মেল করতে হয় আফটার এক্সাম ইমেইলে। আমি তার এক্সকিউজ দিতে পারছি না যে আমি ক্যাম্পাসে নাই পরে দিব। তো আপনার ওই যে গুগল ফর্মের ওইটা স্ক্রিনশট তুলে আমাকে আবার রেজিস্টার অফিসে দিতে হবে। ম্যাম এই যে মিটে অনেকে যারা দিছে যে আপনার অনলাইনে, তাদের অনেকে ম্যাম এই যে আপলোড করতে একটু সমস্যা ছিল, পরে তারা নাকি যে মেইলে দিয়েছেন, পরে ওইটা নিয়ে পরের দিন যে স্ক্রিনশট নিয়ে 4-5 জনকে দিয়েছি, অনেক ঝামেলা করতে হয়েছে এবং ওনাদের তো ম্যাডাম অ্যাটেন্ডেন্স নেবেন? অ্যাটেন্ডেন্স স্ক্রিনশট নিয়ে নিছি। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। ম্যাম কখন নিছেন অ্যাটেন্ডেন্স, কখন নিছিলেন? স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনাদের। এখন নিবেন ম্যাম? হ্যাঁ এখন নিচ্ছি। হ্যাঁ জি ম্যাম। মেলে দিব ম্যাম। জি বলেন। ম্যাম বলছি ওই যে অ্যাসাইনমেন্ট 2 নাম্বার যেটা দিবেন ওটা কি মেলে দিব নাকি হার্ড কপি? মেইলে দিবেন, মেইলে দিবেন। মেলে ম্যাম তো বলছি, দুইবার বলা হয়েছে মেলে দেওয়ার জন্য। আর শুনিনি আসলে, সরি। অসুবিধা নেই। আপনারা 21 জন প্রেজেন্ট আছেন। হ্যাঁ জি ম্যাম। ঠিক আছে, তো আজকের জন্য তাহলে এখানে এন্ড হইলো আর কি। পরে আমরা আবার ইনশাআল্লাহ দেখা হবে। ঠিক আছে ম্যাম নেক্সট ক্লাস তো অনলাইনে হবে নাকি ম্যাম? নেক্সট ক্লাস আমি ফিজিক্যালি নিব ক্লাসে, আপনাদেরকে একটু দেখি ক্লাস শেষ হওয়ার আগে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা থ্যাংক ইউ, দেখা ম্যাম হবে ইনশাআল্লাহ। যারা ফিজিক্যালি এই যে করতে পারবেন না ওইটা আবার রেকর্ডিং করে আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, তার মানে কি অনলাইনে আর নেওয়া হবে না ক্লাস? অনলাইনে না, আপনাদের সবগুলো রেকর্ড করে আবার আপলোড করা হচ্ছে। ঠিক আছে, না সেটা তো জানি ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইনে আমি আরেকটা নিব পরীক্ষার আগে, ওইটা এক্সট্রা ক্লাস। ঠিক আছে, যদি লাগে। না ম্যাম এই জন্য বলছি, কারণ অনেকে তো দূরে থাকে, রিভিউ ক্লাস লাগবে। ফিজিক্যালি ক্লাস করাটা তো অনেকের আচ্ছা জন্য রিভিউ মানে ক্লাসটা আমি অনলাইনে আরেকটা রিভিউ ক্লাস নিয়ে নিব, সমস্যা নেই। ঠিক আছে, পরীক্ষার আগে, আমার পরীক্ষাটা ডেট দিক তার আগে আগে নিয়ে নিব, 15 তারিখে আগে একটা রিভিউ ক্লাস নিয়ে নিব। ঠিক আছে ম্যাম এই যে পরীক্ষার জন্য তো অলরেডি স্লাইড গুলো দিয়ে দিবেন, সব আর দিয়ে কি? দিয়েছি, তাও আরেকটা রিভিউ ক্লাস আমি নিয়ে নিব। ঠিক আছে, জি থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা থ্যাংক ইউ, দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।